সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ শাহনাজ পারভিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজ আমরা প্লান্ট অ্যানাটমির সিলেবাসের প্রথম অধ্যায় কোষ ও কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ হল কোষের সংজ্ঞা, ইউক্যারিওটিক কোষ ও কোষ আবরণ, কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের প্রকৃতি ও ধর্ম, কোষ প্রাচীরের উৎপত্তি ও বিকাশ, কোষ প্রাচীরের স্থূল ও সূক্ষ্ম আণুবীক্ষণিক গঠন, কোষ প্রাচীরের স্থূলীভবন ও কোষ প্রাচীরের বৃদ্ধি, প্লাজমোডেজমাটা, কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে পার্থক্য, কোষ প্রাচীরের রাসায়নিক প্রকৃতি ও কোষ প্রাচীরের রাসায়নিক পরিবর্তন। এখন আমরা কোষের সংজ্ঞা সম্পর্কে জানব। জীবদেহের ভৌত গঠন ও কার্যকারিতার একককে কোষ বলে। স্লেডেন ও সোয়ান নামক বিজ্ঞানী 1839 সালে মত প্রকাশ করেন যে সর্বপ্রকার জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত এবং একমাত্র পূর্বতন কোষ থেকেই নবীন কোষের উদ্ভব ঘটে। বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের মতে কোষ হলো এমন এক সত্তা যা একক অর্ধপ্রবেশ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং জড় মাধ্যমেও আত্মপ্রজননে সক্ষম। সুতরাং আদিমতম কোষ ও জীবের উৎপত্তি এক সূত্রে গাঁথা। রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম তার নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্র বোতলের ছিপির পাতলা ছেদকে মৌচাকের ক্ষুদ্র প্রকোষ্ঠের ন্যায় গঠন দেখে তা কাইটোস নামে বর্ণনা করেন। কাইটোস গ্রিক শব্দটির সমর্থক, ইংরেজি শব্দ হচ্ছে ভেসেল বা সেল ও বাংলা শব্দ হচ্ছে কোষ। সাধারণভাবে আদর্শ কোষে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও কোষাবরণী থাকে, তবে জীবজগতে নিউক্লিয়াসবিহীন ও একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়। নিউক্লিয়াসবিহীন কোষের মধ্যে স্তন্যপায়ীর পুনর্গঠিত লোহিত রক্তকণিকা, উদ্ভিদের সিপনল, ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল অন্যতম। অন্যদিকে প্রাণীর পেশিকোষ ও অস্টিওসাইট বা অকেরিয়া নামক শৈবাল এবং ফাইটোপথোরা, পিথাইয়াম নামক ছত্রাক ইত্যাদি একাধিক নিউক্লিয়াসযুক্ত। এরূপ বিভিন্নতা থাকায় কোষের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া বেশ কঠিন, তবে বিভিন্ন বিজ্ঞানী কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা কয়েকটি সংজ্ঞা সম্পর্কে জানব। যেমন লোই এবং সেকেভিচ নামক বিজ্ঞানী 1963 সালে মত প্রকাশ করেন যে অর্ধপ্রবেশ্য পর্দাবৃত্ত প্রোটোপ্লাজম বিশিষ্ট জীবদেহের ক্ষুদ্র অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর এবং আত্মপ্রজননশীল, তাকেই কোষ বলে। সোয়ানসন এবং অ্যান্ড ওয়েবস্টার নামক বিজ্ঞানী 1978 সালে মত প্রকাশ করেন যে জীবনের ভৌত সত্তার মৌলিক এককই হল কোষ। রবার্টিস 1979 সালে মত প্রকাশ করেন যে জীবনের মৌলিক গঠনগত ও জৈব কার্যনির্বাহী একককে কোষ বলে। এখন আমরা ইউক্যারিওটিক কোষ সম্পর্কে জানব।
সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকে ইউক্যারিওটিক কোষ বলে। মনেরা রাজ্যের জীব ছাড়া 4টি রাজ্যের যেমন প্রোটোপ্টিস্টা, প্লান্টি, ফাঞ্জাই ও অ্যানিমেলিয়া, এই 4টি রাজ্যের অন্তর্ভুক্ত সব জীবের দেহ এক বা একাধিক ইউক্যারিওটিক কোষ দ্বারা গঠিত। ইউক্যারিওটিক কোষ গঠনগত ও কার্যগত দিক থেকে প্রোক্যারিওটিক কোষের থেকে অনেক উন্নত ও তুলনায় জটিল প্রকৃতির হয়ে থাকে। ইউক্যারিওটিক কোষকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। জীব ও টিস্যুভেদে ইউক্যারিওটিক কোষের আকার, আকৃতি, গঠনে বিভিন্নতা দেখা যায়। কোষের সমস্ত বৈশিষ্ট্য সমন্বিত একটি কোষকে আদর্শ কোষ বলা হয়ে থাকে। একটি আদর্শ উদ্ভিদ কোষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল কোষ প্রাচীর। এখন আমরা উদ্ভিদ কোষের প্রকারভেদ সম্পর্কে জানব। উচ্চতর উদ্ভিদ দেহের পরিণত কোষগুলোর আকার, আয়তন ও কর্মপ্রকৃতিতে ব্যাপক বৈচিত্র্যতা দেখা যায়। বিশেষত বর্ধনশীল উদ্ভিদ দেহে বহির্মুখী ও অন্তর্মুখী যান্ত্রিক চাপ, পৃষ্ঠটান ও কার্যপদ্ধতির নানামুখী চাপে থাকে, তাই কোষ প্রাচীরে অসম প্রসারণ ও বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকারের কোষ গঠিত হয়ে থাকে। যেমন আকারগত বৈচিত্র্য চাপটান মুক্ত হয়ে থাকে। আকারগত বৈচিত্র্যতার দিক দিয়ে উদ্ভিদ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন গোলাকার কোষ প্রাচীরের সমগ্র স্থানের বৃদ্ধি সমান ও সুষম হলে কোষের আকার গোলাকার হয়। ডিম্বাকার বা আয়তাকারের ক্ষেত্রে পৃষ্ঠটানের ভিন্নতায় কোষ প্রাচীরের বৃদ্ধি পার্শ্ব অপেক্ষা প্রান্তে অধিকতর হলে কোষের আকার ডিম্বাকার কিংবা আয়তাকার হয়ে থাকে। বহুভুজাকার, গোলাকার, ডিম্বাকার, আয়তাকার প্রভৃতি কোষগুলো পার্শ্ববর্তী কোষের বহিঃচাপে কোষের আকার বহুভুজাকার হয়ে থাকে। আবার বহুভুজাকার কোষের বিভিন্ন বাহুর অসম প্রসারণের অন্তর্মুখী চাপে কোষের আকার তারকাকার হয়ে থাকে। বেলনাকার বা মূলাকার প্রকৃতির কোষ হয়ে থাকে। কোষ প্রাচীরের বৃদ্ধি যখন একমুখী হয় তখন কোষগুলো আনুভূমিকভাবে দীর্ঘায়িত হলে বেলনাকার আর উলম্বভাবে দীর্ঘায়িত হলে মূলাকার গঠন বিশিষ্ট হয়ে থাকে। আমরা চিত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের কোষের আকৃতি, যেমন গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, তারকাকার, বেলনাকার ইত্যাদি বিভিন্ন আকারের কোষ দেখতে পাচ্ছি। এখন আমরা কোষের আয়তনগত বৈচিত্র্যতা সম্পর্কে জানব। উচ্চতর উদ্ভিদে ক্ষুদ্র কোষ দেখা যায় না, তবে প্রোটোপ্লাজম সহ প্রাণীকামা কোষগুলোর গড় ব্যাস 0.01 হতে 0.1 মিলিমিটার হয়ে থাকে। উদ্ভিদের মজ্জাংশ রসালো ফলের প্যারেনকাইমা কোষগুলোর ব্যাস 1 মিলিমিটারের চেয়ে ছোট হয়ে থাকে। আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েম ও কাষ্ঠলতন্তুর দৈর্ঘ্য 1 থেকে 3 মিলিমিটার হয়ে থাকে। আর্টিকেসি গোত্রভুক্ত একবীজপত্রী উদ্ভিদের তন্তু কোষের দৈর্ঘ্য 20 থেকে 550 মিলিমিটার হয়ে থাকে। এছাড়া সমগ্র উদ্ভিদদেহে শাখা প্রশাখা সহ বিন্যস্ত তরুক্ষীর কোষগুলো আয়তনে বৃহত্তম হয়ে থাকে। এখন আমরা কোষের কার্য প্রকৃতিগত বৈচিত্র্য সম্পর্কে জানব। বিভিন্ন কার্য সম্পাদনের জন্য উচ্চতর উদ্ভিদের অঙ্গে কোষের বিচিত্র গঠন প্রকৃতি দেখা যায়, যেমন অ্যান্টিপোডাল সেল। স্বাভাবিক ভ্রূণস্থলীর ডিম্বগ্রন্থীয় প্রান্তের বিপরীতে অবস্থিত হ্যাপ্লয়েড ও প্রাচীরবিহীন কোষ তিনটিকে অ্যান্টিপোডাল কোষ বলা হয়ে থাকে।
এগ সেল স্বাভাবিক ভ্রূণস্থলীর ডিম্বক্রন্থীয় প্রান্তে অবস্থিত হ্যাপ্লয়েড প্রাচীরবিহীন কোষত্রয়ের মধ্যবর্তী ডিম্বাকার উর্বর স্ত্রীজনন কোষটিকে এগ সেল বলা হয়ে থাকে। সিনার্জিডস স্বাভাবিক ভ্রূণমূলীয় ডিম্বক্রন্থের পার্শ্বীয় ডিম্বাকার হ্যাপ্লয়েড অনুর্বর সহকারী কোষ দুটিকে সিনার্জিড বলা হয়ে থাকে। মেসোফিল সেল পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বকীয় মধ্যবর্তী অংশে বিস্তৃত ক্লোরোফিল সমৃদ্ধ প্যারেনকাইমা জাতীয় কোষগুলোকে মেসোফিল কোষ বলা হয়ে থাকে। সমদ্বিপৃষ্ঠ পত্রের মেসোফিল কোষগুলো একই রূপ হলেও বিষমপৃষ্ঠ পত্রের মেসোফিল দুই রকম, যথা প্যালিসেড সেল ও স্পঞ্জি সেলস। প্যালিসেড সেল বিষম পৃষ্ঠ পত্রের ঊর্ধ্বত্বকের নিচে সমকোণে বিস্তৃত ঘন সন্নিবিষ্ট সালোক সংশ্লেষী কোরেনকাইমাজাত কোষকে প্যালিসেড সেল বলা হয়ে থাকে। স্পঞ্জি সেল বিষমপৃষ্ঠ পত্রের নিম্নত্বকের সংলগ্ন শিথিলভাবে বড় বায়ুস্থান সহ বিস্তৃত অপেক্ষাকৃত স্বল্পতর সালোক সংশ্লেষী ক্লোরেনকাইমাকে স্পঞ্জি সেল বলা হয়ে থাকে। স্টোমাটাল গার্ড সেলস পাতার একজোড়া বৃক্ষাকার অসমপুরু প্রাচীর বিশিষ্ট ত্বকীয় কোষ, যাদের অবতল প্রান্তদ্বয় মুখোমুখি থেকে পত্রন্দ গঠিত হয় এবং বায়ু ও বাষ্পের আদান প্রদান নিয়ন্ত্রণ করে, এরূপ কোষকে স্টোমাটাল গার্ড সেল বলা হয়ে থাকে। স্টোমাটাল সাবসিডিয়ারি সেল রক্ষী কোষের সহযোগী ও বায়ু অবকাশ গঠনকারী বিশেষ ডিম্বাকার ক্লোরেনকাইমাজাত কোষগুলোকে স্টোমাটাল সাবসিডিয়ারি সেল বলা হয়ে থাকে। সেক্রেটারি সেল কতিপয় উদ্ভিদঙ্গের ক্ষরণ টিস্যু কোষগুলো তৈল, তারপিন, পুষ্পরস ইত্যাদি ক্ষরণকারী প্যারেনকাইমাজাত কোষকে সেক্রেটারি সেল বলা হয়ে থাকে। ট্রান্সফার সেল অন্তর্বৃদ্ধি সহ প্রাচীর বিশিষ্ট যে বিশেষ প্যারেনকাইমাজাত কোষসমূহ ক্ষরণ ও শোষণ উভয় কার্য সম্পন্ন করে, এরূপ কোষগুলোকে ট্রান্সফার সেল বলা হয়ে থাকে। বুলিফর্ম সেলস অনেক উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বকের ক্লোরোফিলবিহীন বৃহদাকার দ্রুত সংকোচন পোষণে সক্ষম প্যারেনকাইমাজাত কোষ, যা পাতার বন্ধ ও মুক্তকরণের সহায়ক, এরূপ কোষকে বুলিফর্ম সেল বলা হয়ে থাকে। কম্পানিয়ন সেল নগ্নজীবী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর সিবনালিকার সহযোগী সক্রিয় প্রোটোপ্লাস্ট বিশিষ্ট বিশেষ প্যারেনকাইমাজাত কোষকে কম্পানিয়ন সেল বলা হয়ে থাকে। এখন আমরা কোষ আবরক সম্পর্কে জানব। প্রতিটি কোষের সজীব প্রোটোপ্লাজম যে আবরণ দিয়ে পরিবেশ থেকে আলাদা থাকে তাকে কোষ আবরক বলা হয়ে থাকে। প্রাণীকোষের কোষ আবরক শুধুমাত্র কোষ পর্দা বা প্লাজমা ঝিল্লি দিয়ে গঠিত, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরূপ কোষ পর্দার বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু ও দৃঢ় আবরণ থাকে, যাকে কোষ প্রাচীর বলে। অতএব উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ আবরক কোষ প্রাচীর ও কোষ পর্দা দিয়ে গঠিত। কোষ আবরকের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন কোষ আবরক কোষকে নির্দিষ্ট আকার ও আকৃতি প্রদান করে। এটি কোষের সজীব প্রোটোপ্লাস্টকে বাইরের জড় পরিবেশ থেকে রক্ষা করে। কোষ আবরক কোষকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। কোষের অভ্যন্তরে বিভিন্ন পদার্থের অনুপ্রবেশ ও কোষ থেকে বিভিন্ন বস্তুর নিষ্ক্রমণ নিয়ন্ত্রণে কোষ আবরক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানব। উদ্ভিদ কোষের কোষ পর্দাকে ঘিরে জড় পদার্থের তৈরি যে শক্ত, পুরু, ভেদ্য স্থিতিস্থাপক আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। প্রায় সকল উদ্ভিদ কোষে একটি দৃঢ় অপ্রোটোপ্লাজমীয় পদার্থের কোষ প্রাচীর থাকে। কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহকোষ ও জনন কোষে, যেমন শৈবাল ছত্রাকের সচল রেণু, নিম্ন ও উচ্চ শ্রেণীর উদ্ভিদের গ্যামিট অর্থাৎ যৌন জনন কোষ ইত্যাদিতে কোষ প্রাচীর থাকে না। এছাড়া কোনো প্রাণী কোষেই কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ কোষের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা চিত্রের মাধ্যমে একটি উদ্ভিদের উদ্ভিদ কোষ ও
কোষ প্রাচীর, বিবর্ধিত কোষ প্রাচীর দেখতে পাচ্ছি। এখন আমরা কোষ প্রাচীরের প্রকৃতি ও ধর্ম সম্পর্কে জানব। কোষ প্রাচীরের কিছু প্রকৃতি ও ধর্ম রয়েছে, যেমন কোষের প্রাথমিক প্রাচীরটি অত্যন্ত পাতলা ও সূক্ষ্ম হয়ে থাকে। কোষের পূর্ণতা প্রাপ্তির সাথে সাথে কোষ প্রাচীর বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে থাকে, যেমন গঠন ও বিস্তৃতিতে বৃদ্ধি পাওয়া, রাসায়নিক উপাদানের বিনিময়, মোট ভৌত গঠনের রূপান্তর ইত্যাদি। কোষ প্রাচীর প্রোটোপ্লাস্টের নিঃস্রাবী উৎপাদন দ্বারা গঠিত। কোষ প্রাচীর একটি নির্জীব সীমানা প্রাচীর মাত্র। কোষ প্রাচীর রন্ধ্রে প্লাজমোডেজমাটা নামক সাইটোপ্লাজম সূত্র থাকে। কোষের বৃদ্ধিকালে কোষ প্রাচীর ও সাইটোপ্লাজমের মধ্যে শারীরবৃত্তীয় সম্পর্ক বজায় থাকে। বর্ধিষ্ণু কোষ প্রাচীরের ভিতরে সাইটোপ্লাজমের অনুপ্রবেশ ঘটে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় ভাজক টিস্যু কোষ প্রাচীরে একটোপ্লাস্ট থাকে এবং তা কোষ প্রাচীরকে সাইটোপ্লাজম হতে পৃথক করে রাখে। কোষ প্রাচীর পরিলক্ষিত বিভিন্ন মাত্রার নমনীয়তা, স্থিতিস্থাপকতা, টান সহনীয়তা প্রভৃতি ধর্ম কোষগুলোর রাসায়নিক ও ভৌত গঠনের সাথে বিশেষ সম্পর্কযুক্ত। কোষের আয়তন বৃদ্ধির কতিপয় দশাতে কোষ প্রাচীরের নমনীয়তা ধর্ম তাদের স্থায়ী প্রসারণে সহায়ক। স্থিতিচাপের তারতম্য ঘটায় কোষগুলো আয়তনে অস্থায়ী পরিবর্তনে প্রাচীরের স্থিতিস্থাপকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাচীরের অপটিক্যাল ধর্মাবলী সহ অন্যান্য ভৌত ধর্ম মাইক্রোফাইব্রিলগুলোর বিন্যাসের সাথে আন্তঃসম্পর্কযুক্ত। কোষ প্রাচীরে পর্যাপ্ত পরিমাণে সেলুলোজ থাকায় সেলুলোজই প্রাচীরের টান সহতা ধর্মকে প্রভাবিত করে থাকে। এখন আমরা কোষ প্রাচীরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানব। কোষ বিভাজনে টেলোফেজের শেষে সাইটোকাইনেসিস পদ্ধতিতে দুইটি অপত্য নিউক্লিয়াসের মধ্যস্থলে কোষ প্রাচীর গঠিত হয়। টেলোফেজে দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পর পেকটিন, যা এক ধরনের পলিস্যাকারাইড জাতীয় প্রোটোপ্লাজমীয় পদার্থ, নিউক্লিয়াস দুইটির নিরক্ষীয় তলে বিন্দুবৎ দানার আকারে সঞ্চিত হতে থাকে। অর্থাৎ অপত্য নিউক্লিয়াসদ্বয়ের মাঝ বরাবর একটি রেখায় পেকটিনযুক্ত পর্দাবৃত থলি বা ফ্রাগমোজোম জমা হয়। পেকটিনের দানাগুলো আয়তনে বৃদ্ধি পেতে পেতে পরস্পরের সাথে মিলিত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এই কোষপাত ক্রমশ পরিধি পর্যন্ত বিস্তৃত হয়ে প্রোটোপ্লাস্টকে দুটি অপত্য কোষে বিভক্ত করে। সুতরাং নতুন প্রোটোপ্লাস্ট দুইটির মধ্যবর্তী অংশের পেকটিন দ্বারা গঠিত বিভাজক বা পার্টিশনকে সেল প্লেট বা কোষপাত বলা হয়। পরিশেষে এই সেল প্লেট ক্রমে নানা ধরনের ভৌত রাসায়নিক পরিবর্তনের ফলে মধ্যচ্ছেদায় পরিণত হয় এবং এই মধ্যচ্ছেদার উপর নতুন কোষপ্রাচীর বস্তু জমা হয়ে পরিণত কোষপ্রাচীর তৈরি হয়। টেলোফেজ দশার শুরুতে অপত্য নিউক্লিয়াস দ্বয় পরস্পরের সাথে ফাইব্রিলসের সমন্বয়ে গঠিত স্পিন্ডল শেপড ফ্রাগমোপ্লাস্ট দ্বারা যুক্ত থাকে। অতঃপর নিরক্ষীয় তলে ফ্রাগমোপ্লাস্ট ক্রমশ প্রসারিত হয়ে পিপার আকার ধারণ করে। এ সময় নিরক্ষীয় তলের উপর ফ্রাগমোপ্লাস্টের অভ্যন্তরে ফ্রাগমোজোম জমা হয়ে সেল প্লেট গঠিত হতে থাকে। ইতিমধ্যে সেল প্লেট যতই বিস্তৃত হতে থাকে, ফ্রাগমোপ্লাস্টের ফাইব্রিলগুলো ততই বিভাজনরত মাতৃকোষের পার্শ্বপ্রাচীরের নিকটবর্তী হতে থাকে। অতঃপর সেল প্লেট মাতৃকোষের পার্শ্বপ্রাচীর স্পর্শ করলে ফ্রাগমোপ্লাস্ট সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এ পদ্ধতিতে সেল প্লেট গঠনকালে বিভাজনরত নিউক্লিয়াসটি প্রোফেজ দশার শুরুতে মাইটোটিক
স্পিন্ডল উৎপত্তিস্থলে বা নিরক্ষীয় তলে অবস্থান করে এবং নিউক্লিয়াসটি ঘন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। সেল প্লেটটি পরবর্তীতে কালে কতিপয় ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে মধ্যপর্দা নামক কোষপ্রাচীরের একটি সাধারণ গঠনে পরিণত হয় বা রূপান্তরিত হয়। সুতরাং মধ্যপর্দায় কোষ বিভাজনের ফলে উদ্ভূত দুইটি অপত্য কোষের মধ্যবর্তী প্রথম সৃষ্ট বিভাজক প্রাচীর মধ্যপর্দা কোষগুলোকে একত্রে সংযুক্ত রাখতে আন্তঃকোষীয় সিমেন্ট অর্থাৎ সংযোজক পদার্থরূপে কাজ করে। এরপর অপত্য কোষ দুইটির প্রত্যেক প্রোটোপ্লাস্ট মধ্যপর্দার উপর বা তার নিকটতম স্থানে কোষপ্রাচীর উপাদান ক্ষরণ করতে শুরু করে, ফলে মধ্যপর্দার চতুর্দিকে প্রাথমিক প্রাচীর নামক একটি কোমল, সূক্ষ্ম ও এক স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। প্রাথমিক প্রাচীর স্থূলত্বে এবং পৃষ্ঠস্তরে বৃদ্ধি পায়। স্থূলত্বে প্রাথমিক প্রাচীরের প্রসার সর্বত্রব্যাপী সমান না থাকায় প্রাচীরে বিভিন্ন অলঙ্করণ দেখা যায়। কোষের বৃদ্ধিকালে প্রাথমিক প্রাচীর ক্রমেই অধিক মাত্রায় প্রসারিত হতে থাকে এবং শেষ পর্যন্ত পুনরায় সেলুলোজ, অন্যান্য পলিস্যাকারাইড প্রভৃতি কোষপ্রাচীর উপাদান কোষ গহ্বরের পরবর্তী স্থানে বিদ্যমান প্রাথমিক প্রাচীরের ভিতরের দিকে সঞ্চিত হতে থাকে, ফলে গৌণ প্রাচীর গঠিত হয়। কোষের দীর্ঘকরণ বা প্রসারণ দশা সম্পূর্ণ হলেই গৌণ প্রাচীর গঠিত হয় এবং এ কারণে গৌণ প্রাচীর উল্লেখযোগ্যভাবে আয়তনে বৃদ্ধি পায় না। অধিকাংশ ক্ষেত্রে গৌণ প্রাচীর 3 প্রাচীর বিশিষ্ট হয়। গৌণ প্রাচীর সেলুলোজ, লিগনিন সহ বিভিন্ন পলিস্যাকারাইড দ্বারা গঠিত হয়। আমরা কোষ প্রাচীরের পর্যায়ক্রমিক স্তরীভূত স্তরগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা ফ্রাগমোজোম ও ফ্রাগমোপ্লাস্টের মধ্যে পার্থক্যগুলো জানব। নিউক্লিয়াস বিভাজনের পূর্বে ফ্রাগমোজোম উৎপত্তি লাভ করে, অপরদিকে নিউক্লিয়াস বিভাজনের শেষের দিকে ফ্রাগমোপ্লাস্ট উৎপত্তি লাভ করে। ফ্রাগমোজোম ভ্যাকুওলেটেড কোষে গঠিত হয়ে থাকে, আর অপরদিকে ফ্রাগমোপ্লাস্ট ভ্যাকুওলেটেড ও নন ভ্যাকুওলেটেড উভয় কোষেই গঠিত হতে পারে। ফ্রাগমোজোম কোষের গহ্বরে তৈরি হয়, অপরদিকে ফ্রাগমোপ্লাস্ট ফ্রাগমোজোমে তৈরি হয়। ফ্রাগমোজোম একটি মাধ্যম যেখানে ফ্রাগমোপ্লাস্টের বিকাশ ঘটে, অপরদিকে ফ্রাগমোপ্লাস্ট একটি মাধ্যম যেখানে সেল প্লেট গঠিত হয়। ফ্রাগমোজোম নিউক্লিয়াস বিভাজনের তলের সাথে ডান কোণে বিন্যাসিত থাকে, অপরদিকে ফ্রাগমোপ্লাস্ট ফ্রাগমোজোমের সাথে সমান্তরালে থাকে। এ ছিল ফ্রাগমোজোম ও ফ্রাগমোপ্লাস্টের মধ্যে পার্থক্য। এখন আমরা কোষপ্রাচীরের স্থূল আণুবীক্ষণিক গঠন সম্পর্কে জানব। গঠন ও বিকাশের উপর নির্ভর করে একটি পরিণত উদ্ভিদ কোষের কোষপ্রাচীর 3টি স্তর দেখা যায়, যেমন মধ্যচ্ছদা, প্রাথমিক কোষপ্রাচীর এবং গৌণ কোষপ্রাচীর। মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলা
পার্শ্বপাশে অবস্থিত দুটি উদ্ভিদ কোষের অন্তর্বর্তী অঞ্চলে উপস্থিত সাধারণ স্তরটিকে মধ্যচ্ছেদা বলা হয়ে থাকে। অর্থাৎ দুটি কোষের প্রাথমিক কোষ প্রাচীরের মাঝখানে যে কোষ প্রাচীর স্তর থাকে তাকে মধ্যচ্ছেদা বলে। কোষ বিভাজনের সময় অপত্য কোষের কোষ প্রাচীরে এ অংশই সবার আগে গঠিত হয়। মধ্যচ্ছেদার স্থিতিস্থাপক গুণ রয়েছে এবং এর প্রকৃতি কলয়েডীয় বস্তুর ন্যায়। এর প্রধান রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট এবং কয়েক প্রকার প্রোটিন। কাস্টল টিস্যু কোষের ক্ষেত্রে মধ্যচ্ছেদা লিগনিন সমৃদ্ধ হওয়ায় তা বেশ কঠিন ও দৃঢ় প্রকৃতির হয়। মধ্যচ্ছেদা উদ্ভিদ টিস্যুর কোষগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রাখে। আমরা চিত্রের মাধ্যমে কোষ প্রাচীরের স্থূল আণুবীক্ষণিক গঠন দেখতে পাচ্ছি। একটি উদ্ভিদ কোষ থেকে কয়েকটি উদ্ভিদ কোষ গুচ্ছ সৃষ্টির প্রক্রিয়াটি এক্ষেত্রে দেখানো হয়েছে। প্রাথমিক বা প্রাইমারি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যচ্ছেদার পৃষ্ঠে বিন্যস্ত কোষ প্রাচীরের স্তরকে প্রাথমিক কোষ প্রাচীর বলা হয়ে থাকে। অপত্য উদ্ভিদ কোষে মধ্যচ্ছেদা গঠিত কোষে অন্তঃক্ষরিত পদার্থ মধ্যচ্ছেদার পৃষ্ঠের দিকে জমা হয়ে প্রাথমিক কোষ প্রাচীরের সৃষ্টি করে। এই স্তরটি বেশ পাতলা, এর স্থূলত্ব হয় 1 থেকে 3 মাইক্রোমিটার এবং স্থিতিস্থাপক প্রকৃতির হয়ে থাকে। কোষের বৃদ্ধি বন্ধ হলে এর স্থূলত্ব বেড়ে যায়। প্রাথমিক কোষ প্রাচীর শিথিলভাবে বিন্যস্ত সেলুলোজ ম্যাক্রোফাইব্রিল দিয়ে তৈরি, যা প্রধানত হেমিসেলুলোজ ও পেকটিনের তৈরি ধাত্রে লম্বালম্বিভাবে ও সমান্তরালে বিন্যস্ত থাকে। ভাজক টিস্যু ও প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর মধ্যচ্ছেদা ও প্রাথমিক কোষ প্রাচীর দিয়ে তৈরি হয়। চিত্রের মাধ্যমে উদ্ভিদের প্রাথমিক কোষ প্রাচীরের আণুবীক্ষণিক গঠন দেখানো হয়েছে এবং কয়েকটি কোষ ও কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের একাংশের বিবর্ধিত ত্রিমাত্রিক চিত্র দেখানো হয়েছে। গৌণ বা সেকেন্ডারি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের প্রাথমিক কোষ প্রাচীর পৃষ্ঠদেশে বিন্যস্ত পুরু কোষ প্রাচীরের অংশকে গৌণ কোষ প্রাচীর বলা হয়ে থাকে। কোষের বৃদ্ধি বন্ধ হলেই কোষ প্রাচীরের এই অংশটির আবির্ভাব ঘটে। সাধারণত সংবহন টিস্যুর কোষে, বিশেষত মৃত কোষে কোষ প্রাচীরের এই অংশটি দেখা যায়। এটি আবার 3টি উপস্তরে বিভাজিত থাকে। কোষ প্রাচীরের এই অংশ বেশ পুরু, এর স্থূলত্ব হয়ে থাকে 5 থেকে 10 মাইক্রোমিটার, শক্ত ও অভেদ্য প্রকৃতির হয়ে থাকে। কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, সিলিকা, ট্যানিন, মোম জাতীয় পদার্থ ইত্যাদি জৈব উপাদানে এবং ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা ইত্যাদি অজৈব লবণে গঠিত হয়। অনেক সময় গৌণ কোষ প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি কোষ প্রাচীর নামক আরও একটি উপস্তর দেখা যায়। এখন আমরা মধ্য ল্যামেলা, প্রাইমারি ও সেকেন্ডারি কোষ প্রাচীরের মধ্যে পার্থক্যসমূহ সম্পর্কে জানব। অবস্থানের ভিত্তিতে মধ্য ল্যামেলা হচ্ছে কোষ প্রাচীরের মূল ভিত্তি। অপরদিকে প্রাইমারি কোষ প্রাচীর হলো মধ্য ল্যামেলার পৃষ্ঠের প্রাথমিক স্তর। সেকেন্ডারি কোষ প্রাচীর হলো প্রাইমারি কোষ প্রাচীরের পৃষ্ঠের দ্বিতীয় স্তর। ভৌত ধর্মের ক্ষেত্রে মধ্য ল্যামেলা বেশ পাতলা, স্থিতিস্থাপক,
নিরবচ্ছিন্ন ও ভেদ্য। অপরদিকে প্রাইমারি কোষ প্রাচীর হচ্ছে কিছুটা পাতলা, স্থিতিস্থাপক, বিচ্ছিন্ন ও ভেদ্য। সেকেন্ডারি কোষ প্রাচীর প্রাইমারি প্রাচীরের থেকে পুরু, অস্থিতিস্থাপক, বিচ্ছিন্ন ও অভেদ্য। কোষের বিস্তৃতির ক্ষেত্রে মধ্যলামেলা সকল কোষের প্রাচীরে থাকে। প্রাইমারি কোষ প্রাচীর প্যারেনকাইমা ও নবীন কোষে পাওয়া যায়। সেকেন্ডারি কোষ প্রাচীর স্থায়ী কোষে পাওয়া যায়। স্তর সংখ্যার ক্ষেত্রে মধ্যলামেলা এক স্তর বিশিষ্ট। প্রাইমারি কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, কিন্তু সেকেন্ডারি কোষ প্রাচীর 1 থেকে 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। রাসায়নিক চরিত্রের ক্ষেত্রে মধ্যলামেলা প্রোটিন ও লিপিড সমৃদ্ধ। প্রাইমারি কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত এবং সেকেন্ডারি কোষ প্রাচীর সেলুলোজ সহ পেকটিন ও লিগনিন সমভাবে রয়েছে। উপস্থিতির ক্ষেত্রে দেখা যায় যে মধ্যলামেলা প্রায় সকল কোষেই উপস্থিত থাকে। প্রাইমারি কোষ প্রাচীর নবীন কোষে উপস্থিত থাকে এবং সেকেন্ডারি কোষ প্রাচীর স্থায়ী কোষে উপস্থিত থাকে। এখন আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানব। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় উদ্ভিদ কোষের কোষ প্রাচীর দুটি মুখ্য উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন ধাত্র এবং তন্তু বা ফাইব্রিল। প্রধানত জলীয় উপাদান এবং পেকটিন, লিগনিন, হেমিসেলুলোজ ইত্যাদি দিয়ে গঠিত তন্তুবিহীন কোষ প্রাচীরের অংশকে ধাত্র বলে। এতেই সেলুলোজ নামক পলিফসফরাইড দিয়ে তৈরি মাইক্রোফাইব্রিল ও ম্যাক্রোফাইব্রিলগুলো অন্তর্নিহিত থাকে। ফাইব্রিল বা তন্তু হলো কোষ প্রাচীরের ধাত্রের মধ্যে অন্তর্নিহিত ও সেলুলোজ নামক পলিফসফরাইড দিয়ে তৈরি যে দীর্ঘাকার উপাদান লম্বালম্বিভাবে ও সমান্তরালে বিন্যস্ত থাকে তাদেরকে তন্তু বা ফাইব্রিল বলা হয়ে থাকে। কোষ প্রাচীরের ধাত্রে 2 ধরনের ফাইব্রিল থাকে, মাইক্রোফাইব্রিল এবং ম্যাক্রোফাইব্রিল। এগুলো বিটা ডি গ্লুকোজ নির্মিত কতগুলো সেলুলোজ অণুশিকল দিয়ে তৈরি হয়। প্রতিটি সেলুলোজ শৃঙ্খলে প্রায় 3 থেকে 6 হাজার বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। সেলুলোজ শৃঙ্খলে এরা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে একটি অপরটির সাথে জোড়া থাকে। এরূপে 100টি সেলুলোজ শৃঙ্খল হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটি মাইসেলি, এরূপ প্রায় 200টি হাইড্রোজেন বন্ধনী যুক্ত হয়ে একটি মাইক্রোফাইব্রিল যার ব্যাস 25 ন্যানোমিটার এবং প্রায় 300টি মাইক্রোফাইব্রিল যুক্ত হয়ে একটি ম্যাক্রোফাইব্রিল যার ব্যাস 0.5 মাইক্রোমিটার গঠন বিশিষ্ট হয়ে থাকে। এই মাইক্রোফাইব্রিলগুলো কোষ প্রাচীরের উপাদান। এরা নিয়মিত ও ঘনসন্নিবিষ্ট অবস্থায় গৌণ কোষ প্রাচীর এবং এলোমেলোভাবে প্রাথমিক কোষ প্রাচীরে বিন্যস্ত থাকে। আমরা চিত্রের মাধ্যমে কোষ প্রাচীরের সূক্ষ্ম আণুবীক্ষণিক গঠন দেখতে পাচ্ছি। কোষ থেকে আণুবীক্ষণিক ক ও খ নং চিত্রে, অতি আণুবীক্ষণিক গ, ঘ, ঙ এবং অনুপর্যায় বিবর্ধন চ এবং মাইক্রোফাইব্রিল ও ম্যাক্রোফাইব্রিলের অতি আণুবীক্ষণিক বান্ডল 6 নং চিত্রে দেখতে পাচ্ছি।